দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এখন বাংলা ব্যাকরণের সমাস বিষয়ে আলোচনা চলছে। আজ আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস সম্পর্কে। এর আগে আমরা ব্যাকরণের সমাসের যে মূল 6টা সমাস, তাকে আমরা 4টে গ্রুপে ভাগ করেছিলাম। চতুর্থ গ্রুপে সমাসটি পড়ে তৎপুরুষ সমাস। আর এই চতুর্থ গ্রুপের সমাস সম্পর্কে আমরা আগে যেটা বলেছিলাম যে পরপদের অর্থ প্রধান, এবং এই গ্রুপে 3টে সমাস পড়ে। সেটা হলো দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস এর আগে আমরা আলোচনা করে দিয়েছি। আজ আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। আর তৎপুরুষ সমাসের প্রধান যে বৈশিষ্ট্য সেটা আমরা জেনেই গেলাম, সেটা হলো পরপদের অর্থ প্রধান। এটা ছাড়াও আরও কিছু এর বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে খুঁজে বের করব এবং তারপর আমরা সংজ্ঞাটা নিজেরাই তৈরি করে নেব। কতগুলো দৃষ্টান্ত দেয়া রয়েছে, দৃষ্টান্তগুলো একটু লক্ষ্য করো তোমরা। উদাহরণগুলো আমি একে একে পড়ছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি। রথ দেখা সমাসবদ্ধ পদ। ব্যাসবাক্য রথকে দেখা সমান রথ দেখা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ব্যাসবাক্যের পূর্বপদে কে বিভক্তি আছে এবং সমাসবদ্ধ হওয়ার পর সেই বিভক্তি লোপ পেয়েছে, আর পরপদের অর্থ তো প্রধান আছেই, সেটা তো আমরা আগেই জেনেছি। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো, বৃষ্টি ধৌত, বৃষ্টি দ্বারা ধৌত, বৃষ্টি ধৌত। এখানে দ্বারা এটা কিন্তু বিভক্তি নয়, এটা তোমরা জানো, এটা হলো অনুসর্গ। তাহলে এখানে অনুসর্গ যুক্ত আছে এবং সমাসবদ্ধ পদে সেই অনুসর্গ লুপ্ত হয়েছে, পরপদের অর্থ প্রধান তো আছেই। 3 নম্বর উদাহরণটা দেখো, দেশপ্রেম, দেশের জন্য প্রেম, দেশপ্রেম। এখানে জন্য আছে, জন্যটাও বিভক্তি নয়, এটাও কি, এটাও অনুসর্গ। তাহলে একটা জিনিস আমরা এই 3টে থেকে আমরা লক্ষ্য করলাম, বা চতুর্থটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত, এখানে থেকে অনুসর্গ আছে। তাহলে এই সমাসের একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম যে প্রতিটা উদাহরণেই আমরা দেখছি কোনো না কোনো বিভক্তি বা অনুসর্গ যুক্ত থাকছে এবং সমাসবদ্ধ হওয়ার পরে সেটা লুপ্ত হয়ে যাচ্ছে এবং পরপদের অর্থ প্রদান হচ্ছে। এটাই হলো তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য। সংজ্ঞায় তাহলে এইটাই উল্লেখ করতে হবে। সংজ্ঞাটা লক্ষ্য করো, যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। যে উদাহরণগুলো দিলাম ওইগুলো তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার শ্রেণী বিভাগে চলে আসি। শ্রেণী বিভাগ, অন্যান্য সমাসের ক্ষেত্রে আমরা শ্রেণী বিভাগ করেছি। সেক্ষেত্রে যা সংখ্যাটা পেয়েছি, এখানে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সংখ্যাটা একটু বেশি আছে। এবং তৎপুরুষ সমাসের এই যে শ্রেণী বিভাগ, এখানে আমরা যে কারক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত কারকের নামগুলো পেয়েছিলাম, এখানে সেই নামকরণগুলো দিয়েই, সেই নামগুলো দিয়েই কিন্তু এই তৎপুরুষ সমাসের শ্রেণীগুলোর নামকরণ হয়েছে মূলত। তাহলে সেই ভাগগুলো আমরা একবার জেনে নিচ্ছি কি কি শ্রেণী আছে। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ আর ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এই ভাগগুলো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আছে। এবার এখানে আমরা কোন ভাগে কোনটাকে ফেলবো, কি দেখে লক্ষণটা, কি দেখে কোন শ্রেণীতে পড়বে সেটা আমরা বিচার করব। এই বিভক্তি এবং অনুসর্গগুলোকে দেখেই আমাদের বিচার করতে হবে। যেমন আমরা কারক নির্ণয়ের ক্ষেত্রে যেগুলো করেছিলাম এখানে সেই রকমই। যেমন কর্ম তৎপুরুষের যে উদাহরণ, প্রথম উদাহরণটা যেটা দিয়েছিলাম, রথ দেখা, রথকে দেখা, এই যে কে বিভক্তি, এটা
কর্মকারকের বিভক্তি, এটা আমরা জানি। সেই জন্য এটা যেখানে পাবো সেখানেই সেটা কিন্তু কর্মতৎপুরুষ হবে। এখানে কর্মতৎপুরুষের সংজ্ঞাটা দেখো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মকারকের কে বিভক্তিটি লোপ পায় তাকে কর্মতৎপুরুষ বলে। রথকে দেখা রথ দেখা, কলাকে বেচা কলা বেচা, এগুলো। আর একটা জিনিস এই কর্মতৎপুরুষের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, কতকগুলো শব্দ যোগে যদি সমাস হয় সেগুলোকে তোমরা কর্মতৎপুরুষ সমাস করে দেবে। কি কি শব্দ যোগ এখানে আমি লিখিয়েছি দেখো, গত, আপন্ন, আশ্রিত, আরূঢ়, এই শব্দগুলো যোগ থাকলেই সঙ্গে সঙ্গে ওই ব্যাসবাক্যের পূর্বপদে কে বিভক্তি যোগ করে ব্যাসবাক্যটা করে দেবে এবং কর্মতৎপুরুষ করে দেবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই আরূঢ় দিয়ে দিচ্ছি দেখো। যদি বলি অশ্বারূঢ়, অশ্বকে আরূঢ়, এইভাবে ব্যাসবাক্যটা করে কর্মতৎপুরুষ সমাস করে দেবে। আশ্রিত, চরণাশ্রিত, চরণকে আশ্রিত, এইগুলো মনে রাখবে। এই ছোট্ট জিনিসগুলো, টুকরো টুকরো জিনিসগুলোকে একটু মাথায় রাখলেই এগুলো হয়ে যাবে। করণ তৎপুরুষটার ক্ষেত্রে কি দেখো, করণ তৎপুরুষের অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক তোমরা জানো। এখানে তাহলে করণ তৎপুরুষের সংজ্ঞাটাও বলবো, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে করণ কারকের বিভক্তি বা অনুসর্গ দ্বারা দিয়া কর্তৃক লোপ পায় তাকে করণ তৎপুরুষ সমাস বলে। বিজ্ঞান দ্বারা সম্মত, বিজ্ঞান সম্মত, গুণ দ্বারা মুগ্ধ, গুণমুগ্ধ, এই যে দ্বারা দিয়া, এগুলো দিয়ে করণ তৎপুরুষ সমাস হবে। এখানেও একটা ছোট্ট নিয়ম আমি পাশে লিখে দিয়েছি, ওই যেমন কর্মতৎপুরুষের ক্ষেত্রে যা বলেছিলাম এখানেও তাই। দেখো, কতকগুলো শব্দ যোগে সমাসবদ্ধ পদটা পেলেই ওই করণ তৎপুরুষ সমাস করে দেবে। রহিত, শূন্য, হীন, যুক্ত, অন্বিত, এই শব্দ। যেমন ধরো জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, করণ তৎপুরুষ মাথায় রেখে দেবে, শূন্য আছে সুতরাং করণ তৎপুরুষ করে দেবো। কি করবো ব্যাসবাক্যটা, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। অন্বিত, চিন্তান্বিত, ধরো এই যে অন্বিত শব্দটা যোগ আছে, তাহলে কি করব, ওই ওখানেও দ্বারা দিয়ে তোমাকে করণ তৎপুরুষ সমাস করতে হবে। জ্ঞানান্বিত, জ্ঞান দ্বারা অন্বিত, জ্ঞানান্বিত, এইগুলোকে মনে রাখতে হবে। নিমিত্ত তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষের অনুসর্গ ওই জন্য উদ্দেশ্যে, এগুলো তোমরা জানো। তাই এখানেও সংজ্ঞাটা আমরা তাহলে সেইভাবেই বলবো, যে তৎপুরুষ সমাসে নিমিত্ত, উদ্দেশ্য, জন্য প্রভৃতি অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রদান হয় তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে। রান্নাঘর, রান্নার জন্য ঘর, রান্নাঘর। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ইত্যাদি। এই যে জন্য, নিমিত্ত, উদ্দেশ্যে, এগুলো হলো নিমিত্ত তৎপুরুষ সমাস। অপাদান, অপাদানও তোমরা জানো, থেকে, হতে, হইতে, এগুলো থাকলেই অপাদান হয়। তোমরা কারক যখন শিখেছো তখন তোমরা জেনেছো অপাদান তৎপুরুষের ক্ষেত্রেও ওই এগুলো ওই হতে, থেকে, এগুলো থাকবে। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, এই যে হতে থেকে অপাদান। তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অপাদান কারকের চেয়ে, থেকে, হতে প্রভৃতি অনুসর্গ চিহ্ন লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ সমাস বলে। ঠিক আছে, এবার সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে দেখো, সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সমাসে যেমন ধরো রাজার পুত্র, রাজপুত্র, এখানে র এর বিভক্তি থাকবে। সংজ্ঞাটা কি, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের র, এর প্রভৃতি বিভক্তি লোপ পায় তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলে। এখানে কতকগুলো এই সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে একটু জটিলতা আছে, এই জায়গাগুলো তোমাদের পরিষ্কার করে বুঝতে হবে। বাকিগুলো খুবই সোজা। যেমন ধরো উদাহরণগুলো আমি কয়েকটা দিচ্ছি, এটা দিলেই তুমি বুঝতে পারবে। রাজার পুত্র, রাজপুত্র, এটা কিছু ব্যাপার নয়। কিন্তু যদি বলি রাজপথ, কি বলবে, রাজার পদ তো নয়, কারণ ব্যাসবাক্য হলো সমাসবদ্ধ পদের সঠিক বিশ্লেষণ বা ব্যাখ্যা। তাহলে রাজার পদ রাজপদ নয়, কারণ আমরাও ওই পথে চলি, সুতরাং এটা পথের রাজা হবে। তাহলে এখানে পূর্ব নিপাত হচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। রাজপথ, পথের রাজা রাজপথ। রাজহাঁস, সেও তাই, রাজার হাঁস নয় কিন্তু, হাঁসের রাজা রাজহাঁস। আর একটা জিনিস লক্ষ্য করো, ছাগ, দুগ্ধ, এইগুলো ব্যাসবাক্য করাটা মাথায় রাখতে হবে। ছাগের দুগ্ধ বলা যাবে না, ছাগ পুংলিঙ্গ, কিন্তু সমাসবদ্ধ পদে পুংলিঙ্গ হয়ে গেছে, কিন্তু ব্যাসবাক্য আমাকে বলতে হবে কিন্তু ছাগির দুগ্ধ সমান ছাগ দুগ্ধ। হংস ডিম্বর ক্ষেত্রে তাই, হংসির ডিম্ব বলতে হবে। আর একটা জিনিস কালিদাস, এখানে দেখো
এই দাস শব্দ যোগে যদি সম্বন্ধ তৎপুরুষ সমাস হয়, সেক্ষেত্রে ব্যাসবাক্যের পূর্বপদে দীর্ঘইকারান্ত যে শব্দটি, সমাসবদ্ধ পদে কিন্তু হস্যইকারান্ত হয়ে যাবে। কালী লয় দীর্ঘই, কালীর দাস কালিদাস, কিন্তু সমাসবদ্ধ পদে দেখো কালিদাস। আবার শশীভূষণ, না সেগুলো হয়তো ওটা অন্য কারকের ক্ষেত্রে। চণ্ডীদাস, চণ্ডীদাসের ক্ষেত্রেও তাই, চণ্ডীর দাস দীর্ঘই, চণ্ডীর দাস চণ্ডীদাস, কিন্তু সমাসবদ্ধ পদে হস্যইকারান্ত হওয়া হবে, মানে ব্যাকরণের নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা চণ্ডীদাস বানানটা কিন্তু মধ্যাহ্নটায় দীর্ঘই লিখি, কারণ এটা প্রচলিত, ব্যাকরণগত দিক থেকে কিন্তু শুদ্ধ নয়, কিন্তু প্রচলিত চলছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। অধিকরণ তৎপুরুষ সমাস, অধিকরণের বিভক্তিটা তোমরা জানো, এতে অন্তস্থ এগুলো থাকলেই অধিকরণ, এগুলো অধিকরণের বিভক্তি। তাহলে সমাস সংজ্ঞাটা কি হবে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে অধিকরণের বিভক্তি এতে অন্তস্থ প্রভৃতি লোপ পায় এবং পরপদের অর্থ প্রদান হয়, তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলে। কর্মে নিপুণ, কর্ম নিপুণ, তাহলে এখানে কি এই বিভক্তি আছে। গোলা ভরা, গোলায় ভরা, এখানে অন্তস্থ বিভক্তি আছে, এগুলো সব অধিকরণের বিভক্তি আমরা জানি। আর এগুলো হলেও তাহলে অধিকরণ তৎপুরুষ সমাস হবে। না তৎপুরুষটা কি? এখানে ওই নঙর্থক অব্যয় দিয়ে যদি তৎপুরুষ সমাস হয়, তাহলে সেগুলো না তৎপুরুষ সমাস হয়। সংজ্ঞাটা বলছি দেখো, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে না বা নংবাচক অব্যয় পদের সঙ্গে সমাস হয় এবং পরপদের অর্থ প্রদান হয়, তাকে না তৎপুরুষ সমাস বলে। যেমন নয় মঙ্গল অমঙ্গল, নয় আবৃত অনাবৃত, কোথাও অ হচ্ছে কোথাও অন হচ্ছে। সাধারণত বলা হয় মঙ্গল ওই ব্যঞ্জন থাকলে অ হয়, যেমন নয় মঙ্গল অমঙ্গল, কিন্তু নয় আবৃত আ হলো স্বরবর্ণ, এখানে অন হয়ে যাচ্ছে, ওই জন্য অনাবৃত। সব ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, এটা একটু তোমাদের বলে দিলাম। এবার উপপদ তৎপুরুষ সমাসটা একটু কঠিন আছে, এটাকে একটু ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। উপপদ তৎপুরুষ সমাসটা কি, আগে সংজ্ঞাটা দিই বিষয়টা, তারপরে বুঝিয়ে দেবো। যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে, কৃদন্ত পদটা কি আর উপপদটা কি। কৃদন্ত পদ, কৃদন্ত, কৃত যুক্ত অন্ত, কৃদন্ত, তার মানে কৃত একটা প্রত্যয়ের নাম, তোমরা আগে জেনেছ, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কোথায় বসে সেটাও তোমরা জানো, ধাতুর পরে কৃত প্রত্যয় বসে, অর্থাৎ ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে যে শব্দটা তৈরি হয় সেটাকে কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ বলে। অন্ত মানে শেষ, কৃত অন্ত মানে কৃত প্রত্যয় অন্তে আছে, সেজন্যই কৃদন্ত। আর কৃদন্ত পদের পূর্বের যে পদটা উপসর্গের মতো ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় উপপদ। তাহলে এখানে আমি উদাহরণটা দিয়ে আমি ব্যাখ্যা করছি, দেখো দিবাকর, এটাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হচ্ছে কেন? দিবাকর এর ব্যাসবাক্যটা হলো দিবা করে যে, এই যে কর, এই করটা হলো কৃদন্ত পদ। ক্রি ধাতু, তার সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়ে কর শব্দটা তৈরি হয়েছে, ক্রি ধাতু, ধাতু ক্রি, তাহলে ক্রি ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগ করে এই শব্দটা কর তৈরি হয়েছে, এটা কৃদন্ত পদ। আর দিবা এটা উপসর্গের মতোই ব্যবহার হচ্ছে, সেজন্য এটা উপপদ। তাহলে দিবা করে যে, দিবাকর। পঙ্কে জন্মে যা পঙ্কজ, এই যে জন ধাতু তার সঙ্গে ড প্রত্যয় করে হয়েছে, এটাও কৃদন্ত পদ। তাহলে এবার তোমাদের একটু সহজ করে যাতে মনে এটাকে বুঝতে পারো, সেই জন্য আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো উপপদ তৎপুরুষ সমাস তাহলে কোনগুলো করব? যেগুলো দেখবে একটা ক্রিয়াপদের গন্ধ আছে, ক্রিয়াপদের গন্ধ পাবে, অর্থাৎ যেহেতু কৃদন্ত পদের সঙ্গে সমাসটা হয়, কৃদন্ত পদ ধাতু সঙ্গে প্রত্যয় যোগ করে কৃদন্ত পদগুলো তৈরি হয়, সুতরাং একটা ক্রিয়ার গন্ধ থাকবে, কারণ ক্রিয়াপদও তৈরি হয় ধাতুর সঙ্গে প্রত্যয় বিভক্তি যোগ করে ক্রিয়াপদ তৈরি হয়, এটা তোমরা জানো। তাহলে যেখানে দেখবে একটা কাজ করা ধরনের এইরকম বোঝাচ্ছে এবং অনেকটা যেন ওই বহুব্রীহি সমাসের মতো লাগবে,
কিন্তু সেটাকে বহুব্রীহি কখনোই করবে না। যখনই দেখবে কৃদন্ত পদ পেয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমাকে ওই উপপদ তৎপুরুষ সমাস করতে হবে। পঙ্কজ পঙ্কে জন্মে যা। যেমন ধরো আমি যদি বলি যে জলধর, জলধর জল ধারণ করে, যে এই যে ধর, এটা কৃদন্ত পদ। ধর ধারণ করা, একটা ক্রিয়ার গন্ধ আছে। এটা যখনই বুঝবে তখনই বুঝতে হবে যে এটা উপপদ তৎপুরুষ সমাস করতে হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, অরিন্দম, অরিকে দমন করে যে, এই যে দমন করা, একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এইগুলো বুঝলেই বুঝতে হবে এগুলো উপপদ তৎপুরুষ সমাস। যেমন ধরো ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে, তোমাদের মনে হতে পারে আপাতভাবে যে এটা তো বহুব্রীহি হবে। না, ওই যে জয় করা, ওই যে কাজ করা, একটা কৃদন্ত পদ আছে। কৃদন্ত পদ মানে কাজ করা, ক্রিয়াপদের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এটা যখনই বুঝবে তখনই সাবধান হতে হবে যেন ভুল করে ওটাকে বহুব্রীহি না করে দাও, ওটাকে উপপদ তৎপুরুষ সমাস করতে হবে। তাহলে উপপদ তৎপুরুষ সমাস তোমাদেরকে আমি বোঝালাম, আর একটু ভালো করে এটাকে মনোযোগ দিয়ে শুনে নেবে, আর একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এর পরের সমাস যেটা আলোচনা করব, শ্রেণী বিভাগটা, পরের শ্রেণীটা হলো ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি, ব্যাপ্তি মানে বিস্তার। তাহলে এখানে এই সমাস, এই তৎপুরুষ সমাসগুলোর ক্ষেত্রে একটা বিস্তার বা ব্যাপ্তি বোঝাবে। যেমন সংজ্ঞাটা বলে দিই প্রথমে, যে তৎপুরুষ সমাসে ব্যাপ্তি বা বিস্তার অর্থে কালবাচক পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষণের সমাস হয় তাকে ব্যাপ্তি তৎপুরুষ সমাস বলে। উদাহরণ, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। চিরসুখী একটা ব্যাপ্তি, সময়ের একটা বিস্তার বোঝাচ্ছে। জীবনানন্দ, জীবন ব্যাপিয়া আনন্দ, জীবনানন্দ। এই যে ব্যাপ্তি বা কালের একটা বিস্তার যেখানে বোঝাবে সেগুলোকে ব্যাপ্তি তৎপুরুষ সমাস করতে হবে। এরপরে শেষ যে শ্রেণীটা আছে সেটা হলো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ জিনিসটা তোমরা জানো, ক্রিয়াপদকে বিশেষিত করে যে বিশেষণ, সেগুলো হলো ক্রিয়া বিশেষণ। আমি সংজ্ঞাটা দিয়ে ব্যাখ্যা করছি। যে তৎপুরুষ সমাসে পূর্বপদস্থিত ক্রিয়া বিশেষণবাচক পদের সঙ্গে পরপদ বিশেষণের সমাস হয় তাকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস বলে। এখানে সমসমান সহায়ক পদগুলো কি হবে, ভাবে, রূপে, এইগুলো দিয়ে তোমাদের ব্যাস বাক্যগুলো করতে হবে। ব্যাস বাক্যগুলোর ক্ষেত্রেও কিছু কেমন পার্থক্য আছে সেগুলো তোমরা একটু বেশি করে চর্চা করলেই এগুলো তোমরা আয়ত্ত করে ফেলতে পারবে। যেমন ধরো ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে অর্ধমৃত, এটা হলো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তো এখানে অর্ধ রূপে মৃত, অর্ধ মৃত, এখানে রূপে সমসমান পদের সহায়ক পদ হিসেবে রূপে দিয়ে তোমাকে ব্যাস বাক্যটা করতে হবে, অর্ধ মৃত। আবার যদি দৃঢ়বদ্ধ বলো, এটা বলতে হবে দৃঢ়ভাবে বদ্ধ, দৃঢ়বদ্ধ। তাহলে এখানে ক্রিয়া বিশেষণ কোনটা, এই দৃঢ়, এটা ক্রিয়া বিশেষণ। বদ্ধটা কিরকম, দৃঢ়। মৃতটা কিরকম, অর্ধ, এটা হলো ক্রিয়া বিশেষণ। তাহলে পূর্বপদ ক্রিয়া বিশেষণ হবে এবং পরপদ বিশেষণের সঙ্গে তোমার এই সমাসটা হবে। তো এইভাবে তোমরা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসটাও তোমরা একটু ভালো করে পড়ে নিয়ে বুঝে নেবে। তাহলে আমরা তৎপুরুষ সমাসের যে শ্রেণীগুলো সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে পরবর্তীকালে তোমরা প্রশ্ন করে আমার কাছে জেনে নিতে পারো। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।